হ্যালো বন্ধুরা, কেমন আছো? রহস্য পডকাস্টে তোমাদের আরেকবার অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার নিজের লেখা একটা গল্প নিয়ে চলে এসেছি। আচ্ছা, গল্পটা শুরু করার আগে জিজ্ঞেস করি, তোমাদের আগের গল্পটা কেমন লেগেছিল? জানালে না তো? জানিও কিন্তু কমেন্ট সেকশনে। হ্যাঁ, তাহলে আজকের গল্প শুরু করি। আজকের গল্পের নাম অশোকপুরের জমিদার বাড়ি। গল্পটা শুরু হয় মূলত যেদিন বিশাখের ঠাম্মি মারা যান সেদিন থেকে। বিশাখের পরিবার অশোকপুর গ্রামের জমিদার। ঠাম্মি অশোকপুরের বিশাল প্রাসাদ বিশাখের নামে করে দিয়ে গেছে। সে এই বংশের শেষ জীবিত মানুষ। সে ছাড়া এই বংশের সমস্ত প্রদীপ নিভে গেছে। অনেক কিংবদন্তি রয়েছে এই প্রাসাদের। বলতে গেলে এই গ্রামের জৌলুস এখন আর কিছুই নেই। তবু এই প্রাসাদ কয়েকশো বছরের ইতিহাস নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে। বিস্তীর্ণ এস্টেট জুড়ে কয়েকশো বছরের ভগ্নাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। বসতবাড়িটার অবস্থাও বেশ খারাপ হয়েছে। পাথরের মেঝে ফাটল ধরে হা হয়ে আছে। দেওয়ালের বিলিতি রং চটকে পলেস্তরা খসে পড়ছে এদিক ওদিকে। প্রাসাদের ধুলোমাখা ঝাড়বাতিও ফিসফিসিয়ে অনেক গোপন কথা বলে যায়। বিশাখ ইদানিং শহরের ব্যস্ততা ভরা জীবনে বিরক্ত। তাছাড়া ও যখন এই সমস্ত জমিদারির একলা উত্তরাধিকারী, তাই এখানে আসাই সঠিক সিদ্ধান্ত। তাছাড়া এই গ্রামের প্রতি বিশাখের ভালোবাসা গভীর। বাবার চাকরির কারণে দিল্লি শহরে থাকতে হলেও প্রত্যেক গরমের ছুটিতে সে চলে আসতো ঠাম্মির কাছে। বাবার মৃত্যু হয় কোনো এক অজানা কারণে এই বাড়িতেই। লোকে বলে আত্মহত্যা। মায়ের সাথে তখনই ঠাকুমার সম্পর্ক তিক্ত হয়। তাই বিশাখেরও এই গ্রামে আসা বন্ধ হয়ে যায়। আজ বেশ কয়েক বছর হলো মাও আর নেই। বিশাখ প্রাসাদের বুকে আর ঠাম্মির কোলে কাটানোর দিনগুলিতে আবার ফিরতে চায়। প্রাসাদটা বিশাল, অগুন্তি ঘর। একসময় গমগম করত বাড়িটা। তবে শিশু বয়স থেকেই বিশাখের কৌতূহলের কারণ ছিল একটা নিষিদ্ধ ঘর। বিশাখ এক গরমের ছুটিতে এই ঘরটায় ঢুকবে ঠিক করেছিল। কি করে যেন ঠাম্মি জানতে পেরে গিয়েছিল। বিশাখ সেদিন প্রথমবার ঠাম্মির কাছে খুব বকা খেয়েছিল। ঠাম্মি খুব রেগে তাকে সতর্ক করে দিয়েছিল এই ঘরের আশেপাশেও যেন কখনো তাকে দেখা না যায়। বিশাখ এর আগে কখনো তার ঠাকুমার চোখে ওরকম রাগ দেখেন। রাগে যেন তার দুই চোখ লাল হয়ে গিয়েছিল। সেই রূপ মনে পড়ে আজও বিশাখের শিরদাঁড়া কেঁপে উঠল। আজ বহু বছর পরে সেই বাড়ির মালিক। ঠাম্মিও বেঁচে নেই। সে দাঁড়িয়েছিল সেই রহস্যময় ঘরের সামনে। বিশাখ চেষ্টা করল এই ঘরটাকে নিয়ে বেশি না ভাবতে, কিন্তু ওর কৌতূহল দিন দিন বাড়তেই থাকলো। একদিন তার কৌতূহলের বাঁধ ভেঙে গেল। মাঝরাতে বিছানা থেকে উঠে পৌঁছে গেল ঘরের সামনে। ঘরটায় একটা বিশাল পিতলের তালা লাগানো ছিল। সেই তালার উপর আবার লাল হলুদ সুতো, লেবু, কুমকুম ইত্যাদি অজস্র জিনিস ঝুলছে। এখন ওর কাছে চাবির গোছা আছে, আর কারো কাছে অনুমতি চাইতে হবে না। বিশাখ বেশ খানিকক্ষণ গুতোগুতি করার পর তালাটা খুলে গেল। বিশাখ ওই ঘরে ঢুকলো অবশেষে। ঘরের ভিতরের বাতাস ভারী, হয়তো ধুলোর জন্য ভারী, কিন্তু এটা ঠিক ধুলো নয়। বিশাখের দম বন্ধ হয়ে আসতে চাইল। মনে হলো এই ঘরটার প্রাণ আছে। এই ঘরটাই যেন এতদিন ধরে নিজের নিঃশ্বাস আটকে বসেছিল। আজ চাঁদনি রাত। চাঁদের মরা আলো এসে পড়েছে এই ঘরে। রাজসিক ঝালর লাগানো পর্দা ঝুলছে জানালায়। ভারী মখমলের পর্দার সাথে চাঁদের আলো যেন লুকোচুরি খেলছে। ঘরটায় সময় থমকে আছে।
ঘরটার লুকোনো কোনো ইতিহাস আছে। সময়ের সাথে সাথে সভ্যতা যেন ভুলে গিয়েছে এই ঘরটার কথা। ঘরখানা বিভিন্ন প্রাচীন বহুমূল্য আসবাবে ঠাসা, সবকিছুর ওপরে সাদা চাদর পরানো। সেগুলো ধুলোর চোটে বাদামি হয়ে গেছে। চাঁদের আলোয় এই চাদরে জড়ানো আসবাব দেখে প্রেত মূর্তি মনে হচ্ছে। সারা ঘরময় এলোমেলো আসবাবের ছায়া। বিশাখ একটা আসবাবের উপর থেকে তার চাদরের আচ্ছাদন সরালো। ঘরের ঠিক মাঝখানে রাখা এই আসবাব আসলে একটা বিশাল আয়না। চারপাশে সোনার জল করা আর মিনাকারির কাজ দিয়ে সাজানো। আয়নার কাঁচ ধুলোয় ধোঁয়াশা হয়ে গেছে, এতে আর মুখ দেখা যায় না। এই আয়নায় কি যেন মায়া ছিল। বিশাখ এগিয়ে গেল আয়নাটার কাছে। ধোঁয়াশা এই আয়নায় বিশাখ নিজের প্রতিবিম্ব দেখার চেষ্টা করল। নিজেকে কেমন বিকৃত আর বিশ্রী লাগলো দেখে, যেন সে মানুষ নয়, কোনো প্রেত। সে এক ঝটকায় মুখটা ঘুরিয়ে নিল। সে বুঝতে পারল এই আয়না নিজের বুকের ভেতরে কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে। হঠাৎ বিশাখ শুনতে পেল মহলের পুরনো দালানের দিক থেকে কেউ হেঁটে এদিকে আসছে। মরমরের মেঝেতে ঠক ঠক খড়ম আর লাঠির আওয়াজ হচ্ছে, কিন্তু আপাতত এখানে বিশাখ আর একজন কাজের লোক ছাড়া কেউ নেই। তার কাছে খড়ম থাকা সম্ভব নয়, আর থাকলেই বা মাঝরাতে এভাবে হাঁটবে কেন? নিজের মনের ভুল ভেবে সে জিনিসপত্র দেখতে থাকলো। এইবার সমস্ত ঘরে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে। ফিস ফিস করে কথা বলার শব্দ সমস্ত ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। বিশাখ চাঁদের আলোয় হাত ঘড়িটার দিকে ভোর হতে চলেছে। সে ভাবল ঘুম পেয়েছে বলেই অদ্ভুত জিনিসপত্র শুনতে পাচ্ছে। তাছাড়া অফিসে তো সে আর রাজা উজির নয়, যতই ওয়ার্ক ফ্রম হোম হোক এইবার শুয়ে পড়া উচিত। এই ভেবে সেই ঘরের দরজায় আবার তালা দিয়ে নিজের ঘরে শুতে চলে গেল। এই নিষিদ্ধ ঘর বিশাখের উপর যেন মায়া বিস্তার করেছে। রাতের পর রাত বিশাখ এই ঘরে ফিরে যেত। রাত হলেই তার মনে হতো কেউ যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে এই ঘরে। প্রত্যেকবার ঘরে ঢুকে সে এই মহলের নতুন নতুন রহস্য আবিষ্কার করছিল। আশেপাশের লোকের সাথে কথা বলে মহলের কিংবদন্তিও সে একটু একটু করে জানতে পেরেছিল। জমিদার পরিবারের কেচ্ছা জমিদার বাড়িরই ছেলের কাছে বলতে অবশ্য সবাই খানিক ইতস্তত বোধ করছিল। বিশাখের কোনো এক পূর্বপুরুষ সেই জমিদারের নাকি 2 বিয়ে ছিল। বুড়ো বয়সে জমিদার এক অপূর্ব সুন্দরী গরিব ঘরের মেয়ের মোহে পড়ে এই কাণ্ডটি ঘটিয়েছিলেন একেবারে হঠাৎ। সেই গিন্নির নিজের চেহারার প্রতি ছিল অগাধ ভালোবাসা, তাই রাজা বার্মা থেকে হাতির দাঁত, সোনার জল আর মিনাকারির কাজের একখানা আয়না তাকে আনিয়ে দিয়েছিল। কিন্তু এই গিন্নি নাকি যে সম্প্রদায়ের কন্যা ছিলেন তারা গোপন সাধনার জন্য কুখ্যাত। সেই গিন্নিও নাকি এই ঘরে গোপন তন্ত্র সাধনা করত। অনেকে বলেন আমার ঠাকুরদা, অনেকে বলেন বিশাখের ঠাকুরদা আর বাবাও নাকি এই ঘরে সেই গিন্নির লেখাজোকা কাগজ পেয়ে তন্ত্র আর গোপন বিদ্যার সাধনা শুরু করেছিলেন। শেষে সেটাই নাকি তাদের দুজনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই নাকি আমার ঠাকুমা এই ঘরের নাম শুনলেই ওরকম তেলে বেগুনে জ্বলে উঠতেন। কিন্তু এসব গ্রামের লোকের রসালো গল্প। বিশাখের অবশ্য এসব শুনে বেশ মজাই লাগছিল। হাজার হোক, বিশাখ একজন লেখক। গল্পের গন্ধ পেয়েই তার কান খাড়া হয়ে গিয়েছে। হয়তো একদিন সে এসব ঘটনা নিয়ে একটা গল্প লিখে ফেলতে পারবে। সেই পুরনো জমিদার গিন্নি আর বিশাখের ঠাকুরদা দুজনেই নাকি সাধনা করে জীবন আর মৃত্যুর জগতের মাঝখানের যে রেখা সেটা মুছে দিতে পেরেছিলেন। বিশাখ এই গল্পটা আরো গভীরে জানতে চায়।
এই এলাকার সবচেয়ে প্রাচীন মানুষ এখানকার একজন পুরোহিত। 99 বছর বয়সেও টিকে আছেন, এখনো পুজো অর্চনা করেন। পুরোহিত প্রথমে বিশাখকে কিছুই বলতে চায়নি। পরে অনেক পীড়াপিড়ির পরে বেশ কিছু মজাদার তথ্য জানা গেল। গ্রামের লোক নাকি জানে ওই প্রাসাদের মধ্যেই কোনো এক ঘরে রয়েছে জীবিত আর মৃত লোকের জগতের একটা যোগসূত্র। জমিদারের ছোট গিন্নি আসার পরেই নাকি ওই বংশ আর এই গ্রাম সবকিছুরই জৌলুস একেবারে শেষ হয়ে গিয়েছিল। বিশাখ এখন লেখার এত সরঞ্জাম পেয়ে গেছিল যে সে মহা আনন্দে একটা ফিচার লিখতে শুরু করে দিল। এসব তন্ত্র মন্ত্র বা অলৌকিক জগতে বিশাখের খুব একটা বিশ্বাস ছিল না, তবে অবিশ্বাস করে একেবারে নাখোঁজ করে দেবে তেমনও নয়। এই প্রাসাদে যদি সত্যি প্রেতলোকে ঢোকার রাস্তা থেকে থাকে সেটা একবার খুঁজে দেখাই যায়। বিশাখ গ্রামের লোকজন, লাইব্রেরি, খবরের কাগজ, দলিল দস্তাবেজ ইত্যাদি যত ঘাঁটতে শুরু করলো তত নিজের পরিবার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত ঘটনার সন্ধান পেতে থাকলো। এদিকে রাত হলে সমস্ত ঘরেই কারা যেন কথা বলে। ফিসফিসের শব্দ বিশাখকে ঘিরে ধরছিল। তার মনে হতো সন্ধ্যা নামলেই কারা যেন তার উপর নজর রাখছে। ফাঁকা হল ঘর, ছোট গিন্নির ঘর আর ফাঁকা ঠাকুর দালান সবখানেই যেন ঘুরে বেড়াচ্ছে কিছু অশুভ ছায়া। বিশাখ কিম্ভূত কিমাকার প্রাণীদের ছায়া দেখতে পায় রোজ। সে কি তাহলে পাগল হয়ে যাচ্ছে? সূর্যাস্ত হলেই যেন এই বাড়িটা জীবন্ত হয়ে ওঠে। বিশাখ এই বাড়ির হৃৎস্পন্দন টের পায়। তাহলে কি সত্যি এই বাড়িতে প্রেত লুকে যাওয়ার দরজা রয়েছে? বিশাখ দিন রাত পাগলের মতন ছোট গিন্নির ডায়েরি খুঁজতে শুরু করলো। অন্য জগতের দরজা খুঁজে পেতে সে যেন মরিয়া হয়ে গেল। অবশেষে বাড়ির ঠাকুর দালানের একটা কলামের মধ্যে গেঁথে রাখা একটা কাগজের ব্রান্ডিল প্রায় যেন নিজে থেকেই বিশাখের হাতে ধরা দিল। এটাই ছোট গিন্নির ডায়েরি। ডায়েরি পড়ে বিশাখ জানল ছোট গিন্নির নিষিদ্ধ কক্ষেই রয়েছে সমস্ত রহস্য। সেই অতীতের ছায়া জড়ানো বিশাল মায়াবী আয়নার ভিতরেই রয়েছে অন্য জগতে যাওয়ার চাবি। কিছু মন্ত্র আর যন্ত্রের মাধ্যমে এই আয়নাই হয়ে ওঠে প্রেত লোকে যাওয়ার রাস্তা। বিশাখ উত্তেজনায় পাগল হয়ে গেল। কাগজে ফিচার লেখার লোভ নাকি প্রেত লোকের হাতছানি তা সে জানে না, কিন্তু বিশাখ এবার দিন রাত এক করে দিয়ে মন্ত্র আর যন্ত্রের সাধনা করতে শুরু করলো। সে সাধনাতে যা যা হতে থাকলো সে সব লিখে রাখতে শুরু করলো। এবারের পূজা সংখ্যায় তার লেখা আর বই মেলায় তার বই হবে তুলনাহীন। সাধনার 1 সপ্তাহ কিছুই হলো না, কিন্তু 7 দিন পর কৃষ্ণ একাদশীর দিন হঠাৎ সে আয়নার ভিতর থেকে ঠক ঠক আওয়াজ শুনতে পেল, যেন কেউ আয়নার ভেতর থেকে ঠোকা দিচ্ছে। বিশাখ দেখতে পেল আয়নার ভিতরে অজস্র প্রেত মূর্তি। দেখে মনে হচ্ছে তারা সবাই এই বাড়িরই লোক। তাদের প্রত্যেকের মুখ যন্ত্রণায় বিকৃত। বিশাখ বুঝতে পারল তার সাধনায় প্রেত লোক সাড়া দিচ্ছে। সে আরো তীব্রভাবে সাধনা করতে শুরু করলো। বিশাখের নাওয়া নেই, খাওয়া নেই, কাজের লোকদেরও ছাঁটাই করে দিয়েছে। সে তার পূর্বসূরীদের মতন এক নিষিদ্ধ নেশায় মেতে উঠেছে। এভাবেই চলে এলো কৌশিকী অমাবস্যার রাত। সেই রাতে মন্ত্রোচ্চারণের শেষে বিশাখ একভাবে আয়নার দিকে তাকিয়ে রইল। হঠাৎ একটা অশরীরী হাত সেই আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো। সে হাত বর্ণহীন। দেওয়ালের এপার ওপারে দেখা যাচ্ছে সেই হাতের ভিতর দিয়ে। সে হাত ধীরে ধীরে বিশাখের কাঁধ ছুঁলো। বরফের চাইতেও বেশি শীতল সে স্পর্শ। এবার সে দেখতে পেল একে একে আয়নার ভিতরে ফুটে উঠেছে অজস্র প্রেত মূর্তি। সে প্রেত মূর্তির মধ্যে তার বাবাও আছে।
তারা সবাই এবার হাতের ইশারায় বিষাক্কে তাদের কাছে আসতে বলছে। তারা বলছে তাদের সাথে প্রেতলোকে যোগ দিতে। সমস্ত ঘরটাই এবার কেঁপে উঠল। বিষাক ঘরময় পারলৌকিক অস্তিত্বের আভাস পেল। সমস্ত ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। তার আশেপাশে এখন কেবল অশুভ শক্তির আভাস। তার যেন ঘোর কেটে গেল। তার এভাবে না জেনে এসব সাধনা করা ঠিক হয়নি। ছোট গিন্নি আসলে এই পরিবারের সবাইকে ধ্বংস করে দেওয়ার জন্যই প্রেতলোকের দরজা খুলেছিল। তার রক্তের কারণেই ঠাকুমা এত জোর দিয়ে তাকে নিষিদ্ধ দরজা থেকে দূরে থাকতে বলেছিল। এই দরজা খুলে এই বংশের কারো কোনোদিন ভালো হয়নি। প্রেতলোকের ওই দরজার পিছনে জীবিত মানুষ কেবল অতিথি। যতক্ষণ স্বয়ং মৃত্যু তাদের খুঁজে না পায় ততক্ষণই তারা প্রেতলোকের অতিথি। বিষাক বুঝতে পারল নিছক একটা বই আর ফিচার লেখার লোভে সে অনেক বড় সর্বনাশ করে ফেলেছে। চূড়ান্ত আতঙ্কিত অবস্থায় সে এক ছুটে ওই ঘর থেকে বেরিয়ে দরজাটায় তালা লাগানোর চেষ্টা করলো। কিন্তু সে ভুলে গিয়েছে যে এই ঘরের দরজা কেবলমাত্র মন্ত্রবন্ধনের মাধ্যমেই বন্ধ রাখা সম্ভব। সে তাও ব্যর্থ আশায় দরজার ছিটকিনি আর তালা লাগালো। কোনো এক শক্তি প্রবল বেগে সে দরজা ঝাঁকাতে লাগলো। সারা বাড়িতে বিষাক যে ভুতুড়ে ফিস ফিস শুনতে পেত, এখন তা ভয়াবহ চিৎকার আর আর্তনাদে পরিণত হয়েছে। প্রেতলোকের বাসিন্দারা এখন আর শুধু ওই ঘরে আটকে নেই, সমস্ত প্রাসাদই যেন বিদ্রোহী হয়ে উঠেছে। বাড়ির প্রত্যেকটা ইট যেন কোনো পারলৌকিক রোষে পুষছে। বিষাক বুঝতে পারল সাময়িক নির্বুদ্ধিতার কারণে সে ডেকে নিয়ে এসেছে বিপদ। নিষিদ্ধ ঘরের দরজা ভেঙে গেছে। জীবিত জগৎ আর মৃতের জগতের মধ্যে থাকা সীমান্ত মুছে যাচ্ছে ধীরে ধীরে। সাধকেরা এই দরজা বন্ধও করতে জানে, কিন্তু সে তো সাধক নয়। সে তো কেবল দেখতে চেয়েছিল এসব লোককথা সত্যি কিনা। সে এবার গোটা গ্রামকেই বিপদের মুখে ঠেলে দিতে চলেছে। কাতারে কাতারে ক্ষুধার্ত আত্মারা বেরিয়ে আসছে। তারা কেবল অন্যর আত্মা শুষে নিয়েই নিজেদের ক্ষুধা মেটাতে চায়। বিষাক গ্রামের নির্দোষ মানুষদের ক্ষতি করতে চায় না, তাই সে সিদ্ধান্ত নিল আত্মবলিদানের। এই বাড়ির অভিশাপ শুরু হয়েছিল তার পূর্বপুরুষের কারণে। তার বলিদানের সাথে সাথেই হয়তো এই অভিশাপ শেষ হয়ে যাবে। বিষাক এবার প্রেতদের আহ্বান জানালো তার আত্মাকে খাবার হিসেবে খাওয়ার জন্য। সমস্ত প্রেত বিষাকের উপর ঝাঁপিয়ে পড়ল, তারপর তাকেও টেনে আয়নার মধ্যে নিয়ে গেল। সত্যি তার বলিদান পেয়ে সব শান্ত। পরদিন তাদের বাড়ির বিশ্বস্ত চাকর বাড়িতে এসে দেখে নিষিদ্ধ ঘরের দরজা খোলা। ছোট গিন্নির প্রিয় আয়না ভেঙে চৌচির, আর আয়নার সামনে পড়ে আছে বিষাকের লাশ। পোস্টমর্টেমে জানা যায় দীর্ঘদিন অনাহার আর অনিদ্রায় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তুমি, আমি আর বাকি শ্রোতারা তো জানি আসলে ওই অভিশপ্ত প্রাসাদে সেই রাতে কি হয়েছিল। শেষ হলো আজকের গল্প অশোকপুরের জমিদার বাড়ি। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, আর ভালো লাগলে গল্পটা অবশ্যই লাইক করো। তোমাদের লাইকের ফলে আমার রিচ একটু বাড়বে, বাকি বন্ধুদের কাছেও এই গল্পটা পৌঁছে যাবে। আমি তো চাই অনেকের কাছে এই গল্পটা পৌঁছে যাক, তাই লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, তোমাদের যেসব বন্ধুরা হরর স্টোরিজের পোকা, তাদের কাছে কিন্তু এই গল্পটা শেয়ার করতে একদম ভুলো না। আর সবার শেষে বলি, আমার কাজ ভালো লাগলে এবং আগামীতে আমার কাছ থেকে আরও কিছু শুনতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বেল আইকন টিপতে ভুলো না কিন্তু, নইলে নতুন কাজের কথা জানতেই পারবে না। তাহলে আজকে বিদায় নিচ্ছি। ততক্ষণ রহস্যে থেকো।